এই হচ্ছে মাড হাউস। এইখানে পরপর একটা রোতে 4খানা মাড হাউস আছে। আমরাও স্টে করছি মাড হাউসে। এই যে সুবর্ণরেখার ব্রিজ দূরে দেখা যাচ্ছে, হাত দিয়েই বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। যারা আমার আগের পর্বের ভিডিওগুলি দেখেছেন তারা হয়তো জানেন কলকাতা থেকে বারবিল হয়ে বারবিলে 2 দিন কাটিয়ে ওখানকার সাইট সিনগুলো করে এখন আমরা চলেছি ঘাটশিলার দিকে। বারবিলে আমরা কোন কোন জায়গাগুলি কভার করেছি, কোথায় স্টে করেছি, সমস্ত ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আপনারা যদি চান একবার দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে সব দিয়ে দিয়েছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অন আ স্টিল্ট। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ঘাটশিলাতে যে রিসর্টটিতে আমরা স্টে করেছিলাম সেই রিসর্টটির ডিটেলস বর্ণনা নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি। আজকের স্টেটা আমাদের এখানেই। এই রিসর্টটির নাম হচ্ছে রিসর্ট রাতমোহনা ইন। এই রিসর্টটির বুকিং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা যদি চান একবার দেখে নিতে পারেন। প্রায় 5.5 ঘন্টা জার্নির পর যখন আমরা রাতমোহনাতে এসে পৌঁছলাম তখন কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সাথে চলছে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙেদের গান। আমরা জাস্ট চেক ইন করলাম হোটেল রাতমোহনা ইনে। এটা একদমই সুবর্ণরেখার ধারে। আমরা এখানে ডিফারেন্ট ক্যাটাগরির রুম আছে, আমরা নিয়েছি মাড হাউস। এই হচ্ছে রুমের ভেতরটা, রয়েছে কিং সাইজ বেড, একটা ওয়ার্ড্রপ, এদিকটাতে বেডসাইড টেবিলের সাথে এদিকটাতে রয়েছে একটা সোফা। আর এই হচ্ছে ওয়াশরুমটা। এই হচ্ছে পুরো রুমটার একটা ভিউ। ছোট রুম, যেহেতু মাড হাউস, মানে ওপরের ফ্লোরে সিলিংটা হচ্ছে এই রকম। এসি রয়েছে, উডেন একটা ফিলিং রয়েছে পুরো রুমটার মধ্যে, ফার্নিচার থেকে শুরু করে র্যাকগুলো। ইনফ্যাক্ট সুইচ বোর্ডগুলো একটু পুরনো দিনের স্টাইলে করা। এই ধরনের সুইচ বোর্ড এখন আর খুব একটা বেশি দেখা যায় না। এই হচ্ছে বাইরেটা। কালকে সকালবেলা বাকিটা এক্সপ্লোর করব। সামনে একটা বারান্দা রয়েছে। এখন অলমোস্ট 10টা বাজে, আমরা জাস্ট এসে পৌঁছালাম। বাকিটা কালকে দেখাবো। এখন আমরা বলেছি ডিনারটাকে রুমেই সার্ভ করে দিতে। ডিনারটা খেয়ে চটপট আজকের দিনটাকে শেষ করে দেবো। তাহলে আজকের মতন এখানেই শেষ, টাটা। নতুন দিন, ভীষণ সুন্দর একটা সকাল। কাল রাত্রে যখন এসেছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি নদীটা এত কাছ দিয়ে বয়ে যাচ্ছে। এই হচ্ছে রিসর্ট রাতমোহনা ইন। ঘাটশিলাতে এই রিসর্টটা একদম সুবর্ণরেখা নদীর ধারে। পুরো রিসর্টটার একটা ট্যুর করা যাক। ঢুকেই পার্কিং এরিয়া, আর সামনেই হচ্ছে ডাইনিং হল।
আমাদের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়। মেনুতে কী কী অপশান আছে সেইগুলো জেনে নিয়ে নিজের পছন্দসই ব্রেকফাস্ট অর্ডার করে দিলেই হলো। ব্রেকফাস্টের টেবিলে সেই জিনিস হাজির হয়ে যাবে। এখানকার স্টাফেদের ব্যবহার কিন্তু বেশ ভালো, তবে ডাইনিং এরিয়াটা একটু ছোট। ডাইনিং এরিয়ার পরেই হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে রিসেপশন, আর এই দিকে রয়েছে বেশ কয়েকটি নন এসি রুম। এছাড়া রয়েছে এসি ডিলাক্স রুম, এইগুলো সবই নন এসি রুম। সিজন অনুযায়ী যদিও এই রিসর্টটির ভাড়া একটু আপ ডাউন করে, তবে এই নন এসি কটেজগুলির ভাড়া মোটামুটি ওই 2000 থেকে 2200 রেঞ্জের মধ্যেই থাকে। রিসেপশনের ঠিক পাশেই এই রুমগুলো হচ্ছে এসি ডিলাক্স রুম। আর এই রুমগুলোতে থাকতে গেলে আপনাদেরকে ভাড়া গুনতে হবে 2500 থেকে 2700 টাকার মধ্যে। এই রুমগুলো কিন্তু বেস্ট, মানে এর ভিউটা খুব সুন্দর। সামনেই গ্রাউন্ডটা, প্লে গ্রাউন্ড রয়েছে, আর একদম পাশ দিয়েই তারপরেই বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। এই রুমগুলো থেকে ভিউটা সত্যিই খুব অসাধারণ। মাড হাউসগুলো যেহেতু একটু পিছন দিকে, ওইটা থেকে সেরকম কোনো ভিউ নেই, কিন্তু এই এসি ডিলাক্স রুমগুলো থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, এবং তার থেকেও বড় কথা খুব সুন্দর নদীর একটা হাওয়া ভেসে আসছে এই রুমগুলোতে। এই হচ্ছে মাড হাউস। এইখানে পরপর একটা রোতে 4খানা মাড হাউস আছে। আমরাও স্টে করছি মাড হাউসে। মাড হাউসের ভিতরটা আমি দেখিয়েছি আপনাদের। আর মাড হাউসের ভাড়া হচ্ছে 3.5 থেকে 4000-এর মধ্যে। মাড হাউসের পাশেই রয়েছে এই এক্সিকিউটিভ এসি কটেজটা। হোটেল কর্তৃপক্ষের সাথেই কথা বলে জানতে পারলাম হোটেলের এই দিকটাতে আরও এক্সপ্যানশনের কাজ চলছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ রঙের বিল্ডিংটা, ওটা হচ্ছে কিচেন। আমরা তো বারবিল থেকে ঘাটশিলাতে এসেছিলাম। কেউ যদি চান কলকাতা থেকেও মাত্র 5 থেকে 5.5 ঘন্টা জার্নি করেই এই জায়গাটিতে পৌঁছে যেতে পারেন। একদম নতুন এই প্রপার্টিটাকে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে কনসিডার করতেই পারেন। এই জায়গাটা স্পেশালিটি হচ্ছে এটা একদম সুবর্ণরেখা নদীর ধারে। নদীটা কি দেখা যাচ্ছে? নদীটা যদি দেখা যায় তাহলে একটুখানি আমি দেখাতে চাই। আর এই জায়গাটার সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এইখানেই ওনার বাড়ি। ওনার বাড়ির নাম হচ্ছে গৌরীকুঞ্জ, যেটা ঘাটশিলাতেই। ওখানেও আমরা দেখি যদি পারি যাব। আর গৌরীকুঞ্জ হচ্ছে ওনার স্ত্রী গৌরী দেবীর নামেই নামাঙ্কিত বাড়িটি। আর ওনার এইখানে বসেই উনি লিখেছিলেন 2টো বিখ্যাত উপন্যাস ওনার, একটা হচ্ছে চাঁদের পাহাড় আর একটা হচ্ছে পথের পাঁচালী। এবং শেষ জীবনটা উনি এখানেই কাটান এবং এখানেই উনি দেহত্যাগ করেন। এছাড়া এখানে আরও বেশ কয়েকটা দেখার জায়গা রয়েছে, কয়েকটা ফলস আছে। এছাড়া এখানে রয়েছে একটি বিখ্যাত মন্দির, রঙ্কিনী দেবীর মন্দির। তো এই হচ্ছে ব্যাপার। সামনেই হচ্ছে নদীটা, সুবর্ণরেখা নদী। কথিত আছে যে এই নদীটার নাম সুবর্ণরেখা হওয়ার কারণ হচ্ছে এই নদীটা থেকে নাকি একসময় সোনা পাওয়া যেত, সেই থেকে এর নাম সুবর্ণরেখা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে হিন্দুস্তান কপারের কারখানায়। এই হচ্ছে পুরো জায়গাটা, নদীর ধারেই একদম রিসর্ট। সুবর্ণরেখা নদীর পার্টিকুলার এই জায়গাটির নাম হচ্ছে রাতমোহনা, সেই থেকেই এই রিসর্টটির নাম রাতমোহনা ইন। এবং আরও একটা ভালো লাগার বিষয় হলো এই রিসর্টটি থেকে আপনারা কিন্তু সরাসরি সুবর্ণরেখার ধারে চলে যেতে পারেন। এখানে একটা গেট রয়েছে, এই হচ্ছে সেই গেট যেটি পার করলেই সুবর্ণরেখা আপনার জন্য অপেক্ষা করছে। এইখানে রয়েছে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক, বাচ্চারা এনজয় করতে পারে পুরো জায়গাটাতে, একদম নদীর ধারেই মাঠের মধ্যে। হোটেলের পুরো এরিয়াটাই খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এইখানে রয়েছে হচ্ছে একটা সুবেনির শপ, এইটা একদম প্লেগ্রাউন্ডের কাছেই। যদিও এই দোকানটা একটু বেলার দিকে খোলে। হ্যান্ডিক্রাফটের প্রতি ভালোবাসা থাকলে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতেই পারেন আপনারা হ্যান্ডিক্রাফটের বিভিন্ন সামগ্রী। দেখলাম জিনিসপত্রের সম্ভার কিন্তু বেশ ভালোই রয়েছে। এইখানে কিন্তু এরা ডিনার
বা লাঞ্চ সার্ভ করে দেয়। একদম নদীর ধারে বসে সুন্দর নদীর আওয়াজ আর তার সাথে এরকম হাওয়া, মৃদুমন্দ বাতাসের মধ্যে মাঠের মধ্যে খাওয়ার জায়গা। এই জায়গাটিকে দেখেছেন কি সুন্দর। তাহলে আর কি, উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলির সাথে প্ল্যান করে নিতেই পারেন রাতমোহনা ইন রিসর্টে 2 দিন কাটাবার জন্যে। কথা দিতে পারি সুবর্ণরেখার ধারে এই জায়গাটিতে আসলে আপনাদের ভালো লাগবেই। তাহলে কি ভাবছেন, সামনেই তো শীতকাল আসছে, উইকেন্ড ট্রিপ হিসাবে এই জায়গাটিতে আসাই তো যায় নাকি? ঘাটশিলাতে আজকেই আমাদের শেষ দিন। এখন আমরা বেরিয়ে পড়ব ঘাটশিলার আশেপাশে কী কী দর্শনীয় স্থান আছে সেই জায়গাগুলি দেখার উদ্দেশ্যে। আমাদের রাতমোহনার জার্নি এখানেই শেষ হলো। ঘাটশিলার হোটেল থেকে আমরা চেক আউট করে এইবার আমরা বেরিয়ে পড়েছি ঘাটশিলার আশপাশটাকে একটু এক্সপ্লোর করার উদ্দেশ্যে, দিয়ে আজকে ব্যাক টু কলকাতা। কিন্তু তার আগে এখন আমরা বেশ কয়েকটা জায়গায় যাব। আমরা যেহেতু চাইবাসা হয়ে ঘাটশিলাতে ঢুকেছিলাম, সেই জন্য গুগল ম্যাপ আমাদের বেশ অনেকটা গ্রামের রাস্তার মধ্যে দিয়েই নিয়ে এসেছিল। কিন্তু আজকে আমরা যখন ঘাটশিলা টাউনের মধ্যে ঢুকবো, মানে ঘাটশিলা সাইট সিন করতে বেরিয়েছি, তখন কিন্তু বেশ কিছুটা এই রকম রাস্তা দিয়ে যাওয়ার পরেই মেন রোডে উঠিয়ে দিয়েছে। তবে এই রিসর্টটিতে ঢোকার জন্য শেষ 3-4 মিনিটের রাস্তাটা কিন্তু এই রকমই। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর পরের পর্বে থাকছে ঘাটশিলার আশেপাশে আমরা কোন কোন জায়গাগুলিকে এক্সপ্লোর করেছিলাম তার একটা ডিটেলস বর্ণনা। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছাগ শিশুরা আমাদের পথ আটকে দিয়েছে। 1 সেকেন্ড বন্ধ করো।